চৌধুরী বাড়িতে আজ উৎসবের আমেজ পড়েছে, হবে নাই বা কেন? দীর্ঘ ৩ বছর পর চৌধুরী বাড়ির 4 ছেলে বিদেশ থেকে আজ বাড়ি ফিরছে। আর তাদের আনতে গিয়েছে তাদেরই বাবা চাচারা। চৌধুরীরা মূলত যৌথ পরিবার। দেশের টপ বিজনেসম্যানের মধ্যে চৌধুরীদের বিজনেস একটি। এরা মূলত চার কর্তা চার কর্ত্রী। বড় কর্তা মোহাম্মদ আরহাম চৌধুরী ও তার স্ত্রী মেহেরজাবিন চৌধুরী। এদের এক ছেলে জায়ান প্রেম চৌধুরী। মেজ কর্তা রায়হান চৌধুরী, তার স্ত্রী মাহিয়া মিহি চৌধুরী। এদের 3 সন্তান। বড় ছেলে রিত রায়হান চৌধুরী আর 2 মেয়ে জেরিন জাহান তিহু আর জেরিন জাহান পিহু। এরা যমজ হলেও চেহারা থেকে শুরু করে সব কিছু আলাদা। সেজকর্তা প্রণয় চৌধুরী, তার স্ত্রী আরমিন চৌধুরী। এদের 3 সন্তান। বড় ছেলে তুর্য চৌধুরী, মেজ মেয়ে আহিয়া আর ছোট মেয়ে চিত্রাঙ্গনা চৌধুরী। ছোট কর্তা শাহরিয়া শুভ্র চৌধুরী, তার স্ত্রী কুহেলিকা চৌধুরী। এদের 3 সন্তান। বড় ছেলে শাহরিয়া শুদ্ধ চৌধুরী আর ছোট ছেলে শাহরিয়া শান্ত চৌধুরী ও একমাত্র মেয়ে তৃষা চৌধুরী। দীর্ঘ 1 ঘন্টার জ্যাম পেরিয়ে 2 ল্যাভেন্ডার গাড়ি চৌধুরী মহলে প্রবেশ করল। বাড়ির গিন্নিরা ছেলে বাড়ি ফিরে আসায় হইচই ফেলে দিয়েছে। এত কিছুর মাঝে বাড়ির বড় কর্ত্রীর মুখে দুঃখের ছাপ। শান্ত বিষয়টা লক্ষ্য করলো। বড় আম্মুকে উদ্দেশ্য করে বলল, বড় আম্মু, বাড়ির রাক্ষসগুলো কই? এর উত্তরে মেহজাবিন চৌধুরী বললেন, তিহু মাথা ব্যথা, তাই সে ঘরে ঘুমিয়েছে। আর পিহু তার ফ্রেন্ডের বাড়ি গিয়েছে। আর চিত্রা ভার্সিটি গিয়েছে, তৃষা স্কুলে। এইসব কথোপকথনের মাঝে নাচতে নাচতে বাড়িতে হুড়মুড়িয়ে প্রবেশ করলো চিত্রা। বাড়ির ভিতরে এত মানুষ দেখে সে থমকে গেল। পূর্ব মুহূর্তে কিছু বুঝতে পেরে সে ছুটে গিয়ে তুর্যকে জড়িয়ে ধরতে রিত, তুর্য আর শুদ্ধকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কেমন আছো? ওর প্রশ্নের প্রতি উত্তরে 3 জনে বোনকে আদর্শলোভ কণ্ঠে বলল, ভালো আছি। এর মাঝে চিত্রার চোখ গেল শান্তর দিকে। সে শান্তকে ভেঙচি কেটে বলল, তুর্য, হৃদ আর শুদ্ধকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কি এনেছো আমার জন্য? এরা প্রতি উত্তরে শান্ত বলল, তোর জন্য কলা এনেছি, খাবি? তার মানে তুই তো একটা বাদর। শুনেছি বাদররা কলা খেতে বেশি ভালোবাসে, তাই আমি তোর জন্য এনেছি। ভালো লাগেনি তোর গিফট? চিত্রা রেগে শান্তর দিকে কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমাকে কোন দিক থেকে তোমার বাদর লাগে শুনি? শান্ত বলল, তুই যেভাবে বাদরের মতো হুটহাট করে যাত্রার করে উঠে পড়িস, লোকে দেখলে তো তোকে বাদরই বলবে। ওদের এই সাপ নেউলের মতো ঝগড়া দেখে হৃদ এক ধমক দিয়ে 2জনকে চুপ করে দিল। হৃদের ধমক খেয়ে 2জনে চুপ হয়ে গেল। সন্ধ্যে 7টা। পিউ বেসুরে গান গাইছে। জামাই সাহেব ভাঙ্গা একখান সাইকেল নিয়া লইয়া মোরে নিয়া যাইব রে পিউ, তোরে লইয়া যাইব। হঠাৎ তার হাতে আচমকা টান পড়ে। সামনের ব্যক্তি তাকে রুমে নিয়ে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। সামনের ব্যক্তিকে দেখে পিহু হতভম্ব হয়ে যায়। সে কাঁপা কাঁপা সুরে উচ্চারণ করে, শুদ্ধ ভাইয়া। শুদ্ধ পিহুর মুখে ভাই ডাক শুনে রেগে গিয়ে বলল, বিয়ে 3 বছর হয়ে গেল, সাইয়াকে ভাইয়া ডাকতে লজ্জা করে না? পিহু শুদ্ধর মুখে এমন কথা শুনে কাঁপা কাঁপা স্বরে বলল, আপনার আমার বিয়ের কথা তো বাড়ির কেউ জানে না? পিহুর মুখে এমন কথা শুনে শুদ্ধ বলল, সো হোয়াট? আর তুই এক্ষুনি কি বলছিলি? আইসে জামাই সাহেব ভাঙ্গা একখান সাইকেল লইয়া। আমারে কি টাকা গাড়ির অভাব নাকি যে তোকে ভাঙা সাইকেল নিয়ে যাব? আসলে শুদ্ধ ভাই, আমি এমনি গান গাইছিলাম। পিহুর মুখে ভাই ডাক শুনে শুদ্ধ পিহুর তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি নিজের কালচে ঠোঁটের দখলে নিয়ে নিলেন। দীর্ঘ 5 মিনিট পর শুদ্ধ ওর ঠোঁট ছাড়ল। ঠিক তখনই হুড়মুড়িয়ে প্রবেশ করলো শান্ত। পিহু শান্তকে দেখে লজ্জায় সেখান থেকে ছুটে চলে গেল। পিহু পালিয়ে যাওয়া দেখে শুদ্ধ ঠোঁট কামড়ে হেসে তৎক্ষণিক শান্তর দিকে তাকিয়ে রাগী স্বরে বলে উঠল, আসার আর সময় পেলি না?
আমার রোম্যান্সের সময় আসলেই শান্ত এর প্রতি উত্তরে বলল, আমি তো ভুলেই গেছিলাম শেয়াল তো মুরগি পেলেই ধরবে। শান্তের এমন কথা শুনে শুদ্ধ ওর দিকে রেগে তাকাতে শান্ত সেখান থেকে ছুট্টে পালিয়ে যায়। রাত 9টা। সূর্য ছাদে গিয়ে এক মেয়ের প্রতি ছায়া দেখলো, তার বুঝতে বাকি নেই এই মেয়েটাকে। হঠাৎ ছাদে কারো উপস্থিতি টের পেয়ে তিহু পিছু ফিরে তাকাতে সে নির্বাক হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে মুহূর্তে সে ছাদ থেকে চলে গেল। সূর্য তখন আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল, আমি তুর্যবতী, এত বড় ডাক্তার হয়ে হাজার মেয়ের প্রেমের প্রস্তাব পেয়ে আমি কেবল এক নারী মায়ের ডুবে আছি। হে ছলনাময়ী নারী, তুমি বুঝতে পারো না আমার ভিতরের শিখা জ্বলতে থাকা শিখাটা তোমার জন্য কতটা পোড়ায় আমাকে, নাকি বুঝেও অবুঝের মতো থাকো। অতীত। দীর্ঘ 3 বছর পর তিহু যখন 10ম শ্রেণীতে পড়তো, তুর্য 25 বছর সুদর্শন যুবক। একদিন তিহু তুর্যকে এক মেয়েকে জড়িয়ে ধরতে দেখে তিহুর খুব রাগ হয়। সে তুর্যকে শিক্ষা দিতে নিজেও এক ছেলেকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে তুর্য দেখে কোনো বাছবিচার না করে তিহুর গালে চড় মারে, আর সেই ছেলেকেও মারে। তিহুর আগে হিতাহিত জ্ঞান হারিয়ে তুর্যর গালে সজোরে চড় মারে। তুর্য তখন তিহুকে বলেছিল, এই ছেলের জন্য এত দরদ তোর, চরিত্রহীন মহিলা কোথাকার। তার পরের দিনে তুর্য বাড়ি ছাড়ে। পরে অবশ্য তুর্য সব সত্যতা জানতে পারে। দীর্ঘ 3 বছর মান অভিমান তাদের এই দূরত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমান এসব ভাবনার মাঝে হৃদ সেখানে আসে। তুর্যের উদ্দেশ্য বলে, অনেক তো হলো মান অভিমান, এবার মিটিয়ে নে। হৃদের এমন কথায় তুর্য বলল, যতদিন না তোর বোন আমার কাছে নিজের থেকে আসছে ততদিন আমি তোর বোনের মান অভিমান ভাঙব না। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে রাত 8টা। চারিদিকে কেবল করতালি আর একটা নাম উচ্চারণ হচ্ছে, জায়ান প্রেম চৌধুরী। ঠিক সেই মুহূর্তে মাঠে প্রবেশ করলো এক সুদর্শন যুবক, তা যার ফর্সা ত্বকে জিম করা পেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, যা দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। ঠিক তখনই পাশ থেকে রিক নামক এক যুবক বলল, আজ তুই হারবি জায়ান প্রেম চৌধুরী। সে প্রতি উত্তরে প্রেম শুধু বাঁকা হাসলো, সে হাসিটা মেয়েদের মন কাড়ার মতো। দীর্ঘ 15 মিনিট পর ঘোষণা করলো, দ্য উইনার অব দ্য ইজ জায়ান প্রেম চৌধুরী। আর ঠিক সেই মুহূর্তে মেয়েদের করতালি ভেসে উঠল। প্রেম রিককে উদ্দেশ্য করে বলল, জায়ান প্রেম চৌধুরীকে হারানো পৃথিবীতে কেউ জন্মায়নি। প্রেমের মুখে এমন কথা শুনে রিক তেলে বেগুনে জ্বলে উঠল। ঠিক তখনই ঝনঝন শব্দ তুলে প্রেমের ফোনটা বেজে উঠল। প্রেম ভুরু কুচকে ফোনের দিকে তাকিয়ে দেখলো হৃদ ফোন করছে। ফোনের ওপাশ থেকে হৃদ বলল, ব্রো, তুই কি আর দেশে ফিরবি না? দেখ, অতীতে যা হয়েছে ভুলে যা। বড় আম্মু সহ বাড়ির সকলে তোর জন্য কষ্ট পায়। এবার অন্তত রাগটা কমিয়ে দেশে ফিরে আয়। হৃদের মুখে এমন কথা শুনে প্রেম প্রতি উত্তরে কিছু বলবে, সময় হলে ঠিক হয়ে যাব। ওপাশ থেকে হৃদ কিছু বলে ওঠার আগে প্রেম ফোনটা কেটে দিল। ওপারে হৃদ হতাশায় শ্বাস ফেলল। সময় বহমান কেটে গেছে আরও 15 দিন। এর মধ্যে তিহু তুর্য তেমন দেখা হয়নি। তুর্য তার হসপিটাল নিয়ে ব্যস্ত, আর তিহু তার ভার্সিটি। পিহু আর শুদ্ধ তেমন দেখা হয়নি, কারণ পিহু তার খালার বাড়ি বেড়াতে গেছে। শান্ত আর চিত্রা সেই সাপে নেউলের মতো ঝগড়া লেগে আছে। সকাল 8টা 30। হৃদ গোসল সেরে সবে ওয়াশরুম থেকে বের হলো, হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম্বার দেখে খানিকটা ভুরু কুঁচকাল, অতঃপর ফোনটা তুলে বলল, সূর্য আজ কোন দিকে উঠছে? ব্রো আজ নিজের থেকে আমায় কল করেছে। সূর্য ঠিক যেদিকে উঠছে, তুই এবার তোর ফাজিল কথা বন্ধ করে, তোকে আর এই দুনিয়ায় রাখবো না। আরে ব্রো, এত রেগে যাচ্ছ কেন? বলো কি বলবে। ওপাশ থেকে প্রেম বলল, আমি দেশে ফিরছি কাল। কথাটা শোনা মাত্র হৃদ বিস্ময়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে বলল, সত্যি? ওপাশ থেকে প্রেম বলল, না, মিথ্যে। তুই জানিস না প্রেম চৌধুরী মিথ্যে কথা বলে না। প্রেমকে আর কোনো কথা বলতে না দিয়ে হৃদ কলটা কেটে দিয়ে ছুট লাগালো তার বড় আম্মুর কাছে। বড় আম্মুকে জড়িয়ে ধরে বলল, বড় আম্মু, তোমার ছেলে কাল দেশে ফিরবে, এখনই ফোন করে বলল। এই কথা শুনে ডাইনিং টেবিলে বসে থাকা সবাই হতবাক হয়ে গেল। মুহূর্তের মধ্যে সবার মুখে আনন্দের রেশ দেখা গেল। সময় সকাল 10টা। হৃদ তার গাড়ি নিয়ে অফিসের জন্য যাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সামনে একটা মেয়ে এসে দাঁড়িয়ে পড়ল।
মুহূর্তের মধ্যে হৃদ ব্রেক কষে বিরক্তি নিয়ে গাড়ি থেকে বের হলো। সঙ্গে সঙ্গে তার বুকের বাঁ পাশটা যন্ত্রণা শুরু হলো। সে মেয়েটির চোখ খিচে বন্ধ রাখা ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করল, হঠাৎ এই মেয়েকে দেখে আমার এমন অনুভূতি হচ্ছে কেন? মুহূর্তের মধ্যে নিজেকে গালি দিয়ে সে মেয়েটির উদ্দেশ্যে বলল, এই মেয়ে, আত্মহত্যা করার জন্য আর জায়গা পেলে না, আমার গাড়ির সামনে আসতে হলো। অচেনা লোকের মুখে এমন কথা শুনে মেয়েটি স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই হৃদ বলে উঠল, কি নাম তোমার? মেয়েটি তখন ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, ইশরাত জাহান ঈশা। হৃদ তখনই বলল, কেন আত্মহত্যা করতে চাইছিলে? অচেনা ছেলের মুখে এমন কথা শুনে ঈশা বলে, দেখুন ভাইয়া, ভুল ভাবছেন, আমি আত্মহত্যা করতে চাইনি। হৃদ তখন ভুরু কুচকে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, ঈশা তাহলে কি? ঈশা বলল, আসলে আমার ভার্সিটিতে এক্সাম আছে, গাড়ি পাচ্ছি না, তাই লিফট পাওয়ার জন্য আপনার গাড়ির সামনে এসে দাঁড়ালাম। মেয়েটির মুখে এমন কথা শুনে হৃদ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। ইতিমধ্যে ঈশা হৃদের গাড়িতে গিয়ে বসে পড়ছে। হৃদ সেটা দেখে বলল, তুমি আমার গাড়িতে কেন বসলে? হৃদের এমন কথা শুনে মেয়েটি চোখ ছোট ছোট করে বলল, দেখুন ভাই, একেই আমার দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আমাকে ভার্সিটিতে পৌঁছে দিন। হৃদয় বিনা বাক্য ব্যয় করে গাড়ি স্টার্ট দিল। 10 মিনিটের মাথায় তারা ভার্সিটি পৌঁছে গেল। ঈশা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ছুট লাগাতে যাবে, অমনি হৃদ তার হাত টেনে বলল, আমি যে তোমাকে লিফট দিলাম তার জন্য কৃতজ্ঞতা স্বীকারটা করবে শুনি। হৃদের এমন ছোট কথা শুনে ঈশা চোখ ছোট ছোট করে বলল, এমনিতেই আপনি আমার 5 মিনিট লেট করে দিয়েছেন, তাই আপনাকে আমি ধন্যবাদ দিতে পারবো না। এই বলে ঈশা ছুট লাগালো। এদিকে হৃদ মেয়েটার কথা শুনে হতবাক হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে সেখান থেকে চলে গেল। দুপুর 2টো, ভার্সিটির মাসে বসে আছে তিহু, পিহু, ঈশা, চিত্রা আর মায়া। তিহু, পিহু, ঈশা, মায়া মূলত ক্লোজ ফ্রেন্ড। তারা ঢাকা মেডিকেল কলেজে 2য় বর্ষের ছাত্রী, আর চিত্রা 1ম বর্ষে। এর মাঝে পিহু মায়াকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাবি, জানেন তো আপনার হবু জামাই কাল বাড়ি ফিরে আসবে? এই কথা শুনে মুহূর্তের মধ্যে মায়ের চোখগুলো বড় বড় হয়ে গেল। সে অবিশ্বাস্য বলল, সত্যি? পিউ প্রতিউত্তর বলল, 3 সত্যি। ওদের এসব কথা শুনতে চিত্রে বিরক্ত লাগে। সে নিজের বড় ভাইয়ের বউ হিসেবে এই মায়া নামক মেয়েকে একদম পছন্দ করে না। তাই সে মনে মনে আড়াল, আমার ভাইয়ে পাত্তা দিলেই তো তুই আমার ভাবি হবি। চৌধুরীর বাড়িতে সকাল থেকে রুম গোছানো, বাড়ি পরিষ্কার করা সহ রান্নার তোড়জোড় চলছে। কারণ আজ বাড়ির বড় ছেলে দীর্ঘ 10 বছর পর বাড়ি ফিরছে। সকাল 10টা, এয়ারপোর্টে কালো শার্ট পরিহিত ফরমাল লুকে এক সুদর্শন যুবক ফোনে কথা বলতে বলতে আসছে, যাকে দেখে একটা মেয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছে। তাকাইবে না বা কেন? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। শুধু তাই নয়, ব্লিডিং হার্ট কোম্পানির মালিক, যাকে আজ পর্যন্ত বিজনেসের প্রথম সারি থেকে কেউ সরাতে পারেনি। আর সেই বিখ্যাত বাইক রাইডার জায়ান প্রেম চৌধুরী। প্রেম কথা বলতে বলতে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিল, ঠিক সেই মুহূর্তে লাল জামদানি শাড়ি পরিহিত মেয়ে হঠাৎ তাড়াহুড়ো করে আসতে নিবে, সাথে সাথে ধাক্কা খেয়ে পড়তে নিবে। অমনি প্রেম মেয়েটিকে কোমরে হাত দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। প্রেম কিছু মুহূর্তে মেয়েটির দিকে তাকিয়ে থেকে হঠাৎ মেয়েটি কোমর ছেড়ে দেয়, যার ফলে হুমড়ি খেয়ে মেয়েটি পড়ে যায়। ব্যথাতুর শব্দ বলে মেয়ে প্রেমের উদ্দেশ্যে বলে, আপনি ভারী বজ্জাত লোক, তো আমায় ফেলে দিলেন কেন? ব্যথা পেলাম না আমি? মেয়েটির মুখে এমন কথা শুনে প্রেম রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মেয়েটির গালে সজোরে 3টে চড় বসে দেয়। এরপর হনন করে চলে যায়। কিছু গার্ড এসে মেয়েটিকে মাছ থেকে সেখানে তুলে সরিয়ে দেয়। মেয়েটি অপমানের লজ্জায় সেখানে দাঁড়িয়ে রইল। হঠাৎ বিকট শব্দে তার ফোনটা বেজে উঠল। ফোনের ওপাশ থেকে কি বলল শোনা গেল না। মেয়েটি শুধু বলল, ঠিক আছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। হঠাৎ এয়ারপোর্ট ঝড় বৃষ্টির কারণে মেয়েটি এয়ারপোর্ট থেকে দূরে একটা দোকানের নিচে আশ্রয় নিল। হঠাৎ তার মনে সুপ্ত ইচ্ছে জাগলো বৃষ্টিতে ভেজার। যেমন ভাবা তেমন কাজ। ঝড় বৃষ্টির কারণে প্রেমের গাড়ি এয়ারপোর্টের দূরে একটা জায়গায় থামানো। হঠাৎ প্রেমের চোখ আটকালো লাল শাড়ি পরিহিত এক রমণীর দিকে। মেয়েটা লাল শাড়ি, হাতের সোনার 2টো বালা, সোনার গলার মালা, কানে সোনার দুল, হাঁটু অবধি চুল। মেয়েটিকে দেখে মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে এমন। ঠিক সেই মুহূর্তে তার চোখ আটকালো মেয়েটির শাড়ির দিকে,
যেটি ভিজে শাড়ির সাথে লেপ্টে আছে, যার ফলে শরীরের প্রতিটি ভাঁজ বোঝা যাচ্ছে। আশেপাশে কিছু লোক মেয়েটির দিকে তাকিয়ে আছে। সে মনে মনে বলল, স্টুপিড গার্ল। প্রেম নিজের রাগ নিয়ন্ত্রণে আনার জন্য ড্রাইভারকে উদ্দেশ্য করলে, গাড়ি স্টার্ট দাও। কারণ সে জানে এখানে থাকলে ওই মেয়েকে খুন করে ফেলবে। ড্রাইভার কোনো বাক্য ব্যয় না করে গাড়ি চালাতে শুরু করলো। চৌধুরী বাড়িতে কালো মার্সিডিজ সহ ৮টি কালো গাড়ি প্রবেশ করলো। মার্সিডি থেকে বেরিয়ে এলো প্রেম। প্রেম বাড়ির সদর দরজা প্রবেশ করা মাত্র এক মধ্যবয়স্ক মহিলা এসে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। মেহজাবিন চৌধুরী ছেলের উদ্দেশ্যে বললে, বাবা তুই এসেছিস, তোকে আর কেউ জোর করবে না, আর তবুও তুই আর আমাকে ছেড়ে যাস না। এই বলে তিনি আরো জোরে কান্না করতে লাগলেন। প্রেম তার আম্মুর কান্নারত মুখের দিকে তাকিয়ে তার চোখের জল মুছে দিতে দিতে বলল, আম্মু তুমি আর কেঁদো না, আমি আর যাব না তোমাকে ছেড়ে। কথা দে তুই আমাকে ছেড়ে যাবি না। কথা দিলাম যাব না। মা ছেলে এমন দৃশ্য দেখে বাড়ির মেজ কর্ত্রী তার দুই জায়ের উদ্দেশ্যে বলল, বুঝলে সেজো ছোট, কারো একজনের আরও তিনজন আম্মু আছে, হয়তো ভুলে গেছে। দুই যে একসাথে বলে উঠল, তাই তো দেখছি মেজবাবু। প্রেম তার সেজো ছোট আম্মুকে জড়িয়ে ধরে বলল, তোমরা আমারই সব। আমার চার আম্মু আমাকে এত যত্নে মানুষ করছে, তাদের ভুলে কী করে। পাশ থেকে আরহাম চৌধুরী সহ তিন ভাই বলে উঠল, আমরা কি বানের জলে ভেসে আসছি। প্রেম তার বাপ চাচার মুখে এমন কথা শুনে জড়িয়ে ধরল। ইতিমধ্যে চিত্রা হুট করে এসে প্রেমকে তার আব্বুর কাছ থেকে ছাড়িয়ে নিতে নিতে বলল, সরো সরো, তোমরা অনেক দেখেছো, এবার আমার ভাইকে দেখতে দাও। পিহুতি হেসে ভাইকে জড়িয়ে দিল। প্রেম তার তিন বোনকে আদরের সহিত জড়িয়ে নিল। তৃষা মুখ ফুলিয়ে উপরে উঠতে নেয়, অমনি প্রেম ডাকে। প্রেমের ডাকে তৃষা তার দিকে তাকিয়ে বলে, তোমার যত ভালোবাসা আপুদের উপরে, আমার জন্য কিছুই নেই, তাই আমি চলে যাচ্ছিলাম। তৃষার এমন কথা শুনে পিহু বলল, দেখেছো ভাইয়া, ছোট বাঁদরটা কত হিংসুটে হয়েছে। প্রেম আলতো হেসে তৃষার গাল টেনে দিল, ভাইয়া সব থেকে বেশি তোমায় ভালোবাসে। মেহজাবিন, হয়েছে হয়েছে প্রেম, তুই ঘরে যা, ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য নাস্তা বানাচ্ছি। প্রেম বাক্য ব্যয় না করে উপরে চলে গেল। নূর, এই নূর, এদিকে, এদিকে তাকা। ঈশার ডাকে নূর পিছনের দিকে তাকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। এতক্ষণে তোর আসার সময় হলো ঈশা। সরি, প্রচুর জ্যামে ছিলাম তাই লেট হয়ে গেছে। আচ্ছা থাক থাক, সরি বলতে হবে না। ঈশা এতক্ষণ নূরকে ভালো করে দেখলো। পরনে লাল শাড়ি, হাতে গলায় কানে সোনার জুয়েলারি পর্যন্ত, লম্বা চুলগুলো, ডাগর ডাগর চোখে কাজল লেপটানো শ্যামলা রঙে এই সাজ মেয়েটিকে বেশ মানিয়েছে। সে নূরের উদ্দেশ্য করে বলল, নূর, তোকে না মারাত্মক সুন্দর লাগছে। নূর ওসবে পাত্তা দিল না। দেখ বোন, এসব ঢং বাদ দে। একেই তো বিয়ের আসর ছেড়ে পালিয়ে ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশে এসেছি, আবার এতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এখন বাসায় নিয়ে চল। নূরের ক্লান্ত মুখ দেখে ঈশা কোনো কথা না বলে একটা সিরিঞ্জে উঠে পড়ল। কিছুক্ষণ পর সিরিঞ্জটি এসে থামলো একতলা বিল্ডিংয়ের সামনে। ঈশা ভাড়া মিটিয়ে নূরকে নিয়ে চারতলার উপরে একটা ছোট্ট ঘরে প্রবেশ করলো। নূর, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। নূর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিট পর নূর ওয়াশরুম থেকে এলো। ঈশা ওকে খাবার বেড়ে দিল। ঈশা অনেকক্ষণ থেকে কিছু বলার উৎসুক করছে, কিন্তু নূর খাচ্ছে বলে কিছু জিজ্ঞাসা করতে পারছে না। নূর ঈশার মনোভাব বুঝতে পারল, এত উৎসুক না করে জিজ্ঞাসা করতে চাইছে, জিজ্ঞাসা কর। ঈশা যেন এটারই অপেক্ষা ছিল। আচ্ছা নূর, তোর গালে কিসের দাগ? ওটা দেখে মনে হচ্ছে কেউ তোকে মেরেছে। নূর যেন আগে থেকে জানতো ঈশা এমন করবে। সে ঈশাকে উদ্দেশ্য করে বলে, আর বলিস না, এয়ারপোর্টে এক বিদেশি বাঁদরের সাথে ধাক্কা লেগেছিল। এটি বলে সে এয়ারপোর্টে ঘটে যাওয়া সব ঘটনা বলে দেয়। তোকে কতবার বলছি নূর, সব কিছু ধীরে সুস্থে করতে। আমার একটা কথা শুনিস না কেন তুই? আরে ইস্যু বেবি, চিন্তা করিস না, ওই বিদেশি বাদরকে একবার দেখতে পাই, যদি ওকে শায়েস্তা না করতে পারি, তো আমার নামও নুরাইন নূর না। দেখ নূর, তুই এসব কিছু করবি না। এটা তোর দেশ না, এটা বাংলাদেশ। এখানকার মানুষ যেমন ভালো, ঠিক তেমনই খারাপও মানুষ আছে। ঈশার এমন রেগে যাওয়া দেখে নূর কথা পাল্টে বলে, ঢাকা মেডিকেলে ফর্ম জমা দিয়েছিস? হ্যাঁ, তুই টপ করছিস।
তাই তোকে স্কলারশিপ দিচ্ছি, কাল থেকে ভার্সিটি যাবে। আর 3 তলায় এক মহিলা আর তার বোনের ছেলে মেয়ে পড়বে, 2 বেলা পড়াবি, 15,000 টাকা করে বেতন দিবে। আশা করছি এতে তোর হয়ে যাবে। আর বাড়ি ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না, ওটা আমি দেবো। বাড়ি ভাড়া তুই কেন দিবি? সমান সমান ভাড়া দিব। বড় বোন হিসেবে ধার দিচ্ছি, যখন ডাক্তার হয়ে যাবি তখন শোধ দিস। এখন তুই যা বেতন পাবি তাতে তোর হাত খরচ চলে যাবে। ঈশার মুখে এমন কথা শুনে নূর ঈশাকে জড়িয়ে ধরল। আনুমানিক রাত 11টা। শুদ্ধ শান্ত হৃদ, তুর্য আর প্রেম ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। হঠাৎ নীরবতা ভেঙে তুর্য বলল, প্রেম, এত রাতে আমাদের ছাদে কি জন্য ডেকেছিস? পাশ থেকে শুদ্ধ বলে, হ্যাঁ ভাই, কি জন্য ডেকেছিস? তুই না ডাকলে এতক্ষণ বউয়ের সাথে জমিয়ে রোমান্স করতাম। প্রেম রাগে চোখে তাকাতে শুদ্ধ দমে গেল। শোন, এক মেয়ের ছবি দিচ্ছি, কাল সকালের মধ্যে মেয়েটির পুরো ডিটেলস চাই আমার। আর যদি না পায় আমি, তাহলে তোদের দুনিয়া ছাড়া করতে সময় লাগবে না আমার। শান্ত, উম, শুদ্ধ, তুর্য, রিক শুকনো ঢোক গিলে ছবিটার দিকে তাকালো। ছবিটা দেখে সবাই অবাক হয়ে গেল। শান্ত বলে উঠল, ভাইয়া, এ মেয়ে তো বিবাহিত মনে হচ্ছে। পাশ থেকে তুর্য বলে, হ্যাঁ ভাই, এ মেয়েকে দেখে বিবাহিত মনে হচ্ছে। মেয়েটি বিবাহিত না হলে কোনো ব্যাপার না। আর যদি বিবাহিত হয়, ওর হাজবেন্ডের সাথে ডিভোর্স করিয়ে নিবি। যদি ডিভোর্স দিতে না চায়, তাহলে মেরে লাশটাকে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে দিবি। পাশে হৃদ বলল, মেয়েটি যদি আসতে না চায়, তুলে নিয়ে আসবি। প্রেমের এমন ঠান্ডা হুমকি শুনে চারজনে কেঁপে উঠল আর মনে মনে মেয়েটির জন্য দোয়া করতে লাগলো। শেষ পর্যন্ত দ্য গ্রেট বিজনেসম্যান জায়ান প্রেম চৌধুরী এক বিবাহিত মেয়ের প্রেমে পড়ল। শান্তার এমন কথা শুনে প্রেম রেগে ওদের দিকে তেড়ে যেতেই চারজনের প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল। প্রেম একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকে বিড়বিড় করল, ব্লিডিং হার্ট। সকাল 9টা। ভার্সিটির প্রাঙ্গণে বসে চিত্রা, পিহু, তিহু, মায়া তাদের এই বসে থাকার কারণ ঈশা। চিত্রা বিরক্ত হয়ে বলল, ঈশা আপু কি আসবে না? এত দেরি কখনো করে না। চিত্রার কথার মাঝে ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করলো ঈশা। পিহু ঈশাকে জিজ্ঞাসা করলো, কিরে ঈশা, এত দেরি করলি কেন? ঠিক তখনই মায়ের নজর গেল ঈশার পিছনে থাকা মেয়েটির দিকে। কিরে ঈশা, তোর পিছনে ওই মেয়েটাকে? মায়ের এমন কথা শুনে ঈশা নূরকে সামনে নিয়ে বলল, ও আমার বোন, মেডিকেলের নিউ স্টুডেন্ট। ঈশার মুখে এমন কথা শুনে চিত্রা লাফিয়ে উঠল, কি? ঈশা আপু, ও আমার ক্লাসে পড়বে, খুব মজা হবে। চিত্রা তাকে নিয়ে উৎফুল্লতা দেখে নূর নিজের থেকে তার কাছে গিয়ে বলে, হাই, আমি নূরাইন নূর। তুমি কি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট? আমি চিত্রাঙ্গনা চৌধুরী। তুমি আমায় চিত্রা বলে ডাকতে পারো। যেহেতু আমরা একই ক্লাস, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, কি বলো নূর? আচ্ছা, আজ থেকে আমরা ফ্রেন্ড। এরপর তাদের কিছুক্ষণ আলাপ আলোচনা। ঠিক তখনই ক্লাসের ঘন্টা পড়ে যায়, যে যার ক্লাসে চলে গেল। ক্লাস শেষ হয়ে সবাই একত্রিত হলো। এর মাঝে চিত্রা, পিহু, তিহু, মায়ের সাথে নূরের ভালো সম্পর্ক গড়ে উঠছে। তবে নূর আর চিত্রার মাঝে বন্ধুত্বটা একটু বেশি হয়েছে। এর মাঝে পিহু বলে উঠল, ঈশা ভাইয়া এসেছে, তাই কাল মায়া আমাদের বাড়ি যাবে। তুই আর নূর কিন্তু মায়ের সাথে আমাদের বাড়ি যাবে। আমি যেতাম রে দোস্ত, কিন্তু নূর যাবে না, তাই ওকে একা রেখে আমি যেতে পারবো না। কি বলো ঈশা আপু, নূর যাবে না কেন? নূর ঠিকই যাবে। কিরে দোস্ত, যাবি না আমাদের বাড়ি? চিত্রার এমন কথা শুনে নূর ইতস্তত করে বলল, না রে, আমি যাব না। পাশ থেকে তিহু বলল, তুমি যদি আমাদেরকে বন্ধু মেনে থাকো তাহলে আমাদের বাড়ি যাবে। নূর আর না করলো না, সবার জোরাজুরিতে সে রাজি হয়ে গেল। আচ্ছা দোস্ত, তোর ভাই এতদিন পর বিদেশে কেন ছিল? ঈশার এমন কথা শুনে চিত্রা বলল, রাগ করে চলে গেছিল। কিসের জন্য রাগ করছিল? মায়া বলল, প্রেমের প্রেম ভাইয়ার আম্মু জোর করে ওনার বোনের মেয়ের সাথে বিয়ে দিচ্ছিল। বিয়ে করবে না বলে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছিল। আপু, তুমি দেখি প্রেম ভাইয়ার ব্যাপারে সব জানো। নূরের এমন কথা শুনে পিহু বলল, জানবে নেবে কেন? আমার ভাইয়ার একমাত্র হবু বউ বলে কথা। এইভাবে তাদের আড্ডা চলল আরও কিছুক্ষণ। আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় এক সুদর্শন যুবকের দেওয়ালে থাকা একটা ছবির দিকে তাকিয়েছে। এ একটা ছবি বলে ভুল, গোটা দেওয়াল জুড়ে কেবল একটা মেয়ের ছবি। সেই ছবিটা একটা সূক্ষ্ম চুমু খেলো, বিড়বিড় করে বলল, ব্লিডিং হার্ট।
আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে এসেছি, এসেই তোমাকে নিজের করে নেব। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু ধ্বংস করতে রাজি আছি। সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে হলেও আমি তোমাকে নিজের করে নেব। ছেলেটার এমন পাগলামো দেখে পাশে দেখা সার্ভেন্ট বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে ভাবল, বিখ্যাত হার্ট সার্জন ডাক্তার আবির আহমেদও কোনো মেয়ের জন্য এমন পাগলামো করতে পারে? ঈশা ও নূর তার বন্ধু মহলের কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটির গেট থেকে বের হচ্ছিল। এমন সময় ঈশার চোখ গেল ঝালমুড়ির দিকে। সে নূরকে দাঁড়িয়ে থাকতে থাকতে বলল, ঝালমুড়ি কিনতে গেল। ঠিক সেই মুহূর্তে ব্ল্যাক মার্সিডিজ সহ আরও 10-12টা গাড়ি এসে দাঁড়ালো ভার্সিটির সামনে। প্রতিটা গাড়ি থেকে কালো পোশাকধারী লোক নামলো, আর ব্ল্যাক মার্সিডিজ থেকে প্রেম নামলো। প্রেমকে দেখে প্রথমে নূর অবাক হলো, পর মুহূর্তে কি একটা ভেবে বাঁকা হাসলো। প্রেম ভার্সিটিতে প্রবেশ করা মাত্র নূর একটা লাঠি নিয়ে গিয়ে প্রেমের গাড়ির একটা কাঁচ ভেঙে দিল। এসব করার মাঝে পিছন থেকে কেউ একজন ডাকলো, এই মেয়ে, কি করছো তুমি? কারো আচমকা ডাক শুনে নূর ভয়ে ভয়ে পিছু ফিরে তাকালো। নূরকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল শান্ত, শুদ্ধ তুর্য আর রীত। শান্ত তার ভাইদের উদ্দেশ্যে বলল, ভাই, এ তো সেই মেয়েটার ছবি। নূর এতক্ষণ ওদের দিকে তাকিয়ে বলে, দেখুন ভাইয়া, আমি নিজ থেকে কিছু করিনি। আমার এই পচা হাতটা আমাকে দিয়ে এরকম করেছে। প্লিজ ভাইয়া, ওই বিদেশি বাঁদরটাকে কিছু বলবেন না। নূরের এমন অবস্থা দেখে ওদের চারজনের বেশ মজা লাগলো। পাশ থেকে শুদ্ধ বলে উঠল, আরে আরে, না না, কিছু বলবো না। আপু, আপনি চাইলে আরও ভাঙতে পারেন। ওই বিদেশি বাঁদর আমাদের জাত শত্রু। আমি জানতাম ওই বিদেশি বাঁদর হয়ে কেউ ওর পক্ষ নিতে পারে না। আচ্ছা ভাইয়া, ওই বাঁদরটাকে আপনাদের কেউ চড় মেরেছে? ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলো প্রেমের। সেই গাড়ির এমন অবস্থা দেখে রাগে রিরি করতে করতে সামনে তাকাতে আর বুঝতে বাকি নেই এসব কাজ কে করেছে। ঠিক সেই মুহূর্তে নূর পিছনে ফিরতে প্রেমকে দেখে ভয়ে দু কদম পিছিয়ে গিয়ে নিজের নির্দোষ প্রমাণ করার জন্য সাফাই গাইতে লাগলো, দেখুন, আমি কিছু করিনি। যা করার এই ভাইয়েগুলো করেছে। আমি বারণ করছিলাম এমন না করতে, কিন্তু ওরা শুনলই না আমার কথা। নূরের মুখে এমন কথা শুনে শান্ত বাকি তিনজন অবাক হয়ে গেল। নূর আবার কিছু বলতে নেবে প্রেম তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার গালে দাবাং হাতে 3টা চড় পড়ল। প্রেম নূরের গাল চেপে ধরে হেসে বলল, তুই জানিস এই গাড়ির দাম কত? তোকে বিক্রি করলেও এই গাড়ির দাম উঠবে না। প্রেমের মুখে এমন কথা শুনে নূর রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে ইট দিয়ে গাড়ির বাকি কাজগুলো ভেঙে দিল। নূরের এমন কাণ্ড দেখে প্রেম রেগে গেলে এবার 2-4টে চড় দিল। একসাথে এতগুলো চড় খেয়ে নূর জ্ঞান হারিয়ে প্রেমের বুকে ঢলে পড়ল। ঠিক সেই সময় মেয়েলি কান্নার আওয়াজ শোনা গেল। নূর, এই নূর, আমার কি হয়েছে? তোকে ওকে এভাবে মারলেন কেন? কি করেছে ও আপনার? মেয়েটির এমন কান্না দেখে প্রেম ভুরু কুঁচকে নূরকে ছুঁড়ে মেয়েটির কাছে গেল। এতক্ষণ এইসব কাণ্ড তুর্য শান্ত শুদ্ধ হৃদ হা করে দেখছিল। মেনলি কান্না শুনে তারা ঘোর থেকে বেরিয়ে এলো। ঈশাকে দেখে হৃদ ভুরু কুঁচকে অতঃপর নিজেকে ঠিক করে গম্ভীর কণ্ঠে শুনল, মিস হিসু না শিশু? মিস হিসু না শিশু? আপনার বোন আমার ভাইয়ের গাড়ি ভেঙে দিয়েছে, তাই ওকে মেরেছি। এইসব হৃদকে দেখে ঈশা অবাক হলো। অতঃপর কিছু একটা ভেবে বলল, বেশ করেছে, আমার বোন গাড়ি ভেঙেছে। ওর জায়গায় আমি থাকলে গোটা গাড়িটাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিতাম। এই বলে ঈশা নূরকে নিয়ে সেখান থেকে চলে গেল। ঈশার চাওয়া দেখে হৃদ বলল, পুরাই ঝাঁঝি লঙ্কা। শান্ত পাশ থেকে হৃদ আর প্রেম ভাইয়ের কপাল পুড়ছে রে। সকাল 10টা, চৌধুরী বাড়ির গেট পেরোতে ঈশা একটা শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। চোখ তুলে তাকাতে হৃদকে তার দিকে ভুরু কুচকে তাকিয়ে থাকতে দেখে রাগী গন্ডে বলল, এই বদলোক, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? কি কি না, ঠিকই বলছি, দেখুন আমার পিছু নেওয়া ছেড়ে দেন, না হলে জানেন তো আমি কে। কে আপনি? হৃদের মুখে এমন প্রশ্ন শুনে ঈশা খানিকটা দমে গেল। অতঃপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, আপনি জানেন না এটা আমার শ্বশুর বাড়ি। এই চৌধুরী বাড়ির ছেলের বউ আমি। আর একবার যদি আপনাকে আমি আমার আশেপাশে দেখি, তাহলে আমার প্রাণপ্রিয় স্বামীকে দিয়ে এমন কেলানি খাওয়াবো না, জীবনে চলার শক্তিটুকু পাবেন না।
এই কথা বলে ঈশা গটগট করে সেখান থেকে প্রস্থান করলো। আর এদিকে হৃদ হতবাক হয়ে তাকিয়ে লাগলো। অতঃপর কিছু একটা ভেবে বাঁকা হাসলো। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে আছে মায়া, ঈশা, নূর। বাড়ির চার গিন্নি তাদের আপ্যায়নে ব্যস্ত। মায়া, ঈশা, নূর, তিহু, পিহু তাদের আড্ডায় মত্ত। ঠিক তখনই বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করলো শুদ্ধ, শান্ত হৃদ, তুর্য। ঈশা হৃদকে দেখে তৎক্ষণাৎ দাঁত কটমটিয়ে বলল, আপনি বাড়ির ভিতরে চলে এলেন? পাশে তিহু বলল, তুই চিনিস ভাইকে? চিনবো না কেন, আজ তো বজ্জাত একটা লোক। আরে তুই ওনাকে ভাইয়ে বলি কেন? কারণ তোর উনি আমার ভাইয়া হয়। এই যে এই বাড়ির মেজ ছেলে রায়হান হৃদ চৌধুরী। তিহুর মুখে এমন কথা শুনে ঈশা বিস্মিত নয়নে হৃদের দিকে তাকিয়েছে। ঈশা তার দিকে তাকিয়ে থাকতে থেকে হৃদ বাঁকা হেসে উপরে চলে গেল। এদিকে নূর তুচ্ছ শান্ত শুদ্ধ হৃদকে দেখে বিস্ময়ের চূড়ান্ত পৌঁছে গেছে। সে উতস্তত করে তার বন্ধু মহলের উদ্দেশ্য বলল, আমি চিত্রার রুমে গেলাম। এই বলে সে কারো উত্তরে অপেক্ষা না করে উপরে চলে গেল। দোতলার করিডোরে নূর দাঁড়িয়েছে। সে মূলত চিত্রার রুমে যাওয়ার জন্য এসেছে, কিন্তু তাড়াহুড়ে আসায় চিত্রার রুম কোনটা সেটা জিজ্ঞাসা করে আসেনি। চিত্রার রুম খুঁজছে। পাশ থেকে কারো আওয়াজ শুনে নূর পিছু তাকাতে তার নজর পড়ল শান্তকে, চিত্রার রুমের করিডোরের শেষ মাথায়। আমি জানি তুমি এখন আমায় ধন্যবাদ জানাবে। এসব জানানোর কোনো প্রয়োজন নেই, বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব। এই বলে অপর পাশের জনের উত্তর অপেক্ষা না করে শান্ত সেখান থেকে চলে গেল। শান্তর মুখে এমন কথা শুনে বেচারি নূর তাজ্জব বনে গেল। সে এসব চিন্তা না করে শান্তর কথা মতো করিডোরের শেষ মাথা রুমে চলে গেল। রুমে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকার। কোনো মতে সুইচ বোর্ড খুঁজে আলো জ্বালালো। সে রুমটাকে দেখে অবাক হয়ে গেল। সব রুমের থেকে এই রুমটা অনেক বড়, চারদিকে গোছানো। রুমের বেডরুম সিট থেকে শুরু করে সব কিছুই কালো। তার এমন চিন্তার মাঝে ওয়াশরুম থেকে দরজা খোলার আওয়াজ শুনে সামনের জনের দিকে না তাকে সে চিৎকার ভেবে সামনের ব্যক্তিকে জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে সামনের ব্যক্তি তাকে দূরে সরিয়ে গুনে গুনে 4টা চড় মারল নূরের গেলে। থাপ্পড়ের টাল সামলাতে না পারে নূর ছিটকে নিচে পড়ে গেল। কিন্তু মুহূর্তে তার সামনে তাকাতে প্রেমকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। প্রেম নূরকে এমনভাবে তাকাতে দেখে রাগে চোয়াল শক্ত করে তার হাত ধরে দাঁড় করলো। এরপর হেসে হেসে বলল, এই মেয়ে, তোমার সাহস কী করে হয় আমার রুমে আসার? আমাকে এসব প্রশ্ন না করে প্লিজ কাপড় পরুন। এতক্ষণ পর প্রেম নিজের দিকে খেয়াল করলো, দেখলো তার পরনে টাওয়াল ছাড়া কিছুই নেই। সে সেসবে ভ্রুক্ষেপ না করে বাঁকা হাসে নূরের দিকে বানিয়েছিল, এসব লজ্জাজনক জিনিস মেয়েদের আছে, তাই কাপড় ছাড়া মেয়েরা লজ্জা। ছেলেদের লজ্জাজনক কোনো জিনিস নেই, তাই কাপড় পরার কোনো কথাই ওঠে না। প্রেমের মুখে এমন কথা শুনে নূরের কান দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। সে বিড়বিড় করলো, অসভ্য লোক। তা ম্যাডাম, এই অসভ্য লোকের মেয়ে আপনার আসতে ভয় যদি কিছু মিছু অসভ্য কাজ করে ফেলতাম। এতক্ষণ পর নূরের হুঁশ ফিরল। সে বুঝতে পারল এখন প্রেমের রুমে আছে। তাই সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলল, দেখুন, আমি ভেবেছিলাম এটা চিত্রার রুম, তাই এসেছিলাম। আমি জানতাম না আপনি এই বাড়ির ছেলে আর এটা আপনার রুম। মুহূর্তের মধ্যে প্রেমের মুখে রাগী ভাবটা ফুটে উঠল। সে নূরের হাত ধরে টানতে টানতে গিয়ে রুমের বাইরে ছুঁড়ে মারল। নূর আচমকা এমন কাণ্ডে তাল সামলাতে না পারে মেঝেতে পড়ে গেল। মেঝেতে পড়ার সাথে সাথে সে কিছুটা কোমরে ব্যথা পেল। সে নাকের পাটা ফুলিয়ে বলল, এর বদলা যদি আমি নিতে না পারি মিস্টার জায়ান প্রেম চৌধুরী, তাহলে আমার নামও নুরাইন নূর নয়। পর মুহূর্তে ভাবল, মায়া আপু এই রাগী বিদেশি বাদরের প্রেমে কিভাবে পড়ল। তারপর সে মনে মনে কিছু একটা বিড়বিড় করে সেখান থেকে প্রস্থান করল। প্রতি নিঃশ্বাসে দুই, প্রথম পর্ব। কেউ একজন চেয়েছিল এই গল্পটা দিতে, তো দিলাম। যদি ভালো রেসপন্স হয় তবে কন্টিনিউ করব, নাহলে ডিলিট করে দেবো।